প্রশ্ন করো, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা আন্টি, আপনি বলেন দেখি, আপনার এই যে অপারেশনটা করা হলো, আবার রেডিওথেরাপিও দিয়েছি আমরা, কিন্তু কেমোটা দিই নাই। কেন বলেন তো? আপনাকে কে বুঝিয়ে বলা হয়েছে আপনার অনকোলজিস্ট বা আমরা কেন কেমোটা দিলাম? আমার কেমোটা লাগে নাই, কারণ আমি খুব আর্লি ট্রিটমেন্টে চলে গেছি, ওই জন্য আমার কেমো লাগে নাই। এবং আমি একটা কথা না বললেই না, আমার সার্জন আমাকে, আমি যখন শুনেছিলাম যে আমার কার্সিনোমা গ্রেড 2 ওর বায়োপসির পরে, তখন আমি মরেই গেছিলাম, মানে মেন্টালি আমি মৃত ছিলাম। কিন্তু আমি যখন আমার এই সার্জনের কাছে আসলাম, ওকে আমি চিনতাম না, ওর কথায় আমি আবার মনে হয় নতুন জীবন ফিরে পেলাম। এবং উপরে আল্লাহ, তারপরেই আমি ওকে ধরি যে ও আমাকে মেন্টালি এত স্ট্রং করেছে, এত সাহস দিয়েছে, এবং ওর কথাগুলো একদম 100% কারেক্ট। ও আমাকে বলেছে যে আন্টি, আপনি আর্লি এখনই করে ফেলেন, আপনার ইনশাল্লাহ খারাপ হবে না, কেমো দিতে হবে না। এবং তাই আমি দেখছি সমস্ত টেস্ট করানোর পরে, বায়োপসির পরে আমার রিপোর্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে, আমার কেমো দিতে হয় নাই। আন্টি কি পুরো ব্রেস্ট ফেলে দিতে হয়েছিল? না, পুরো ব্রেস্ট ফেলতে হয় নাই। এখানে আমি একটা কথা বলবো, এর আগে আমি একজনের কাছে গিয়েছিলাম, এক সার্জনের কাছে, আমি নামটা নাই বললাম। উনি আমাকে এত ভুল ট্রিটমেন্ট করেছিলেন যে উনি আমাকে বলেছিলেন যে আমার টিউমারটা অনেক বড়। উনি কিন্তু অনেক সিনিয়র, ডক্টর আলী নাফিসার প্রায় ডাবল বয়স হবে, অনেক সিনিয়র। তো উনি আমাকে বলেছিলেন যে আপনার টিউমারটা অনেক বড়, সেটাকে আমরা অপারেট করতে পারবো না এখন, প্রথমে আপনাকে কেমো দিতে হবে, 21 দিন পর পর 8টা কেমো দিতে হবে, তারপরে আপনার ব্রেস্টটা রিমুভ করতে হবে, এবং আপনার আন্ডার আর্ম থেকে অনেক মাংস চেঁচে ফেলতে হবে। আমার এই বাম হাতটায় 23 সালে পড়ে গিয়ে ভেঙে অপারেশন করা, এই হাতটা আমি তুলতে পারি না। আমাকে বললেন যে আপনাকে এখনই ফিজিওথেরাপি শুরু করতে হবে, আপনি হাত উঁচু না করতে পারলে করতে পারবো না। তখন তো মানসিকভাবে খুবই ভেঙে পড়লাম, কারণ আমার হাজবেন্ড এই কেমো নিতে গিয়েই মারা গেছেন উনি। তারপরে তখনও আমার মাথায় ছিল যে আমি কেমো নেব, কিন্তু উনি কোর বায়োপসি যাকে দিয়ে করালেন, উনি কোনো গাইড নেন নাই, উনি নিজে নিজে আন্দাজে করে আমার ব্লাড ভেসেলে দিয়ে দিয়েছিলেন। কোর বায়োপসিটা পুরো ব্লাড ভেসেলে দিয়ে আমার ব্রেস্টটা পুরা ইনফেকশনে এত খারাপ অবস্থা ছিল যে একেবারে লোহার মতো শক্ত হয়ে গেছিল এবং কালো হয়ে গেছিল। এটা আমি জানলাম ওই কেমোর ডাক্তারের কাছে, যে উনি দেখে বললেন যে আপনার তো খুব সিরিয়াস অবস্থা, আপনার ব্লাড ভেসেলে দিয়ে ইনফেকশন হয়েছে, এখন অ্যান্টিবায়োটিক খেয়ে এটা কমিয়ে আপনাকে কেমো দিতে হবে। আমি বাসায় আসলাম, বাসায় আসার পর সেটা ছিল মার্চের 19 তারিখ, বাসায় মার্চের 18 তারিখ। বাসায় আসার পরে আমি জাস্ট আমার কামিজটা খোলার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে ব্লাড শুরু হলো, এত ব্লাড যে আমার ফ্লোরটা পুরো লাল হয়ে গেল। তখন আমি ওই সার্জনকে ফোন করি, ওনাকে পাই না। তখন কেমো ডাক্তারকে ফোন করার পরে উনি বললেন যে আপনি ইমিডিয়েট হসপিটালে চলে আসেন, ইমার্জেন্সিতে, এত ব্লাড গেলে আপনি মারা যাবেন। হসপিটালে গেলাম, ওইখানে আমাকে ড্রেসিং করা হলো, 3 ঘন্টা অবজারভেশনে রাখা হলো, চলে আসলাম। তখনই আমি বলবো যে আল্লাহ পাকের রহমত, যে আমাকে ঠিক পথে গাইড করেছেন, নাহলে তো আমার উপর দিয়ে যে কি যেত আমি বলতে পারবো না। তখনই আমি ডিসিশন নিলাম যে এই ডাক্তারকে আমি দেখাবো না। তারপরে আল্লাহ পাকের রহমতেই আমি ডক্টর আলী নাফিসার মতো একজনকে খুঁজে পেয়েছি, একজনের মাধ্যমে এখানে আসলাম। পরে উনি বলল যে আমার টিউমারটা 4 সেন্টিমিটার, এটা প্রথমে অপারেশন করা লাগবে। প্রথমে আমি বলেছিলাম যে অপারেশন করব না, তারপরে ও বলল যে আপনি যেখানে করান, যাকে দিয়ে করান, ইমিডিয়েট করাবেন। তারপরে পরদিনে আমি ওর কাছে এসে বললাম যে অপারেশন কবে করবে, এবং অপারেশনের ডেট ফিক্স করে ফেললো, অপারেশন করে ফেললো। আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো আসলো। আপনি দেশের বাইরে যাওয়ার চিন্তা করেন নাই, যে দেশে? হ্যাঁ, আমি ওকে ওই প্রথম দিনই ওকে দেখে বললাম যে আমি তোমাকে দিয়ে করাবো না, কারণ আমি তো ওকে জানি না ও কেমন সার্জন। এখন আমি ওর কথা সবাইকে বলি, এত ভালো সার্জন, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ওকে দীর্ঘদিন সুস্থতার সাথে নেক হায়াত দান করে বাঁচিয়ে রাখুক। এবং ওর টিম,
ওর যে রেজিস্টার ছিল তখন হাজেরা, ও ছিল আমার ওটিতে, ও ছিল খাদিজা। খাদিজা, সরি খাদিজা, ও ছিল, এবং প্রত্যেকে ওর টিমের, আমি বলবো যে প্রত্যেকে ভালো, যেহেতু ও ভালো ওই জন্য সবাই ভালো। তা আমি পরে ডিসিশন নিলাম যে আমি আমি ওকে বললাম যে আমি তোমার কাছেই করব। প্রথম দিন মানা করে গেলাম, পরদিন এসে বললাম যে আমি তোমার কাছেই করব, মারা যাই যদি তোমার হাতেই মারা যাব। তারপরে ওর কাছে অপারেশন করলাম। আন্টি আপনার এই তাহলে অপারেশন হলো সার্জারি আর রেডিওথেরাপি, মাঝখানে কেমোটা নেই আপনার। না, মেন অপারেশনের টাইম মানে অপারেশন বলবো না, চিকিৎসার টাইমটা কতদিন লাগলো টোটাল? চিকিৎসার টাইম 3rd এপ্রিল আমার অপারেশন হয়েছে, আর 11th মে থেকে আমার রেডিওথেরাপি শুরু হয়েছে। 30 তারিখে আমাকে প্ল্যানিং এর জন্য ডেকেছিল, না 30 তারিখে, হ্যাঁ 30 তারিখে আমি ওখানে ওই যে স্ক্যান করে চলে গেলাম রেডিওথেরাপি। তারপরে আমাকে 9 তারিখে ডাকলো রেডিওথেরাপির জন্য। আমি 11 তারিখ থেকে একেবারে শিডিউল মতো রেডিওথেরাপি নিয়ে গেছি। 15টা রেডিওথেরাপি, 4টা বুস্টার, আমি সবগুলো অন টাইম ক্লিয়ার করেছি। শেষ হলো কবে জানো আপনার? আমার রেডিওথেরাপি শুরু হয়েছে, রেডিওথেরাপি প্লাস বুস্টার শেষ হয়েছে 4th জুন, এবং রেডিওথেরাপি শেষ হওয়ার পরে আরো 2 উইকস থাকে, রেস্ট্রিকশন থাকে। ওই রেস্ট্রিকশন পিরিয়ডটা আমার শেষ হয়েছে 18ই জুন। তার মানে আপনার এপ্রিলের 3 তারিখে অপারেশন হয়েছে, আপনার রেডিওথেরাপি দিয়ে শেষ হচ্ছে জুনে। 4 তারিখে। এবং অপারেশনের আগেও তো আপনার মোটামুটি 15-20 দিন একটা হ্যাঁ, ইনভেস্টিগেশনের ধকল জন্য গেছে, সময় গেছে। হ্যাঁ। তাহলে আপনার কেমোথেরাপিটা না লাগায় আপনার কিন্তু প্রায় 2 মাসের মধ্যে আপনার চিকিৎসাটা শেষ হয়ে শেষ গেছে। হয়ে গেছে, হ্যাঁ। আর 15 দিন বা 20 দিন আপনার আরো গেছে যেখানে ইনভেস্টিগেশন। এখন যদি এর মধ্যে আপনার কেমোথেরাপিটাও লাগতো তাহলে আর একটু লম্বা হতো। লম্বা টাইম হতো। তা আমরা আসলে পেশেন্টদের যেটা বলতে চাই যে মানে আমাদের যাদের কেমোথেরাপি লাগছে অবশ্যই দিতে হবে, কিন্তু যারা আর্লি ডায়াগনোসিস হচ্ছে আপনার মতন তাদের জন্য চিকিৎসার টাইমটাও কিন্তু কমে যাচ্ছে। ভাইয়া জব করেন, ভাইয়া জব থেকে আসতে পারেন, কখনো পারে না। তো এই যে পারিবারিক ভাবে যে সময়টা ব্যয় হয়, অন্য কাজে মনোযোগ থাকে না। তো ক্যান্সারটা আর্লি ডায়াগনোসিস হলে কিন্তু সময়, খরচ, ব্রেস্ট রক্ষা হলো, ছোট অপারেশন লাগলো, আলহামদুলিল্লাহ। না, আরেকটা কথা আমি বলতে চাই, কেমোটা আমার জন্য না, শুধু সবার জন্যই একটা আতঙ্ক। কেমো, এই যে কেমো দেয়, আমি শুনেছি যারা কেমো দেয় অনেকের কাছে আমি শুনেছি 10 থেকে 12 দিন লাগে ওদের ওই ধকলটা সামলাতে, বমি বমি, মাথা ঘোরা, খেতে পারে না, হাত পা কাঁপে। তারপরে আস্তে আস্তে 3-4 দিন ঠিক হয়, তারপরে আবার নেক্সট কেমো শুরু হয়ে যায় 21 দিন পরে। এবং তারপরে যেই অসুবিধাটা, মানে আমার কাছে খুব খারাপ লাগতো, মাথার চুল পড়ে যায়, তারপরে আইব্রো, আইল্যাশ, গায়ের সমস্ত পশম, ইভেন কি নখগুলা কালো হয়ে যায়, পড়ে যায়। আমার কাছে খুব খারাপ লাগতো। আল্লাহর কাছে আমি সার্জনকেও বলেছি যে আমি কেমো নিব না, আমার অনকোলজিস্টকে বলেছি যে আমি কেমো নিব না। তো কিন্তু না নিলেও আলহামদুলিল্লাহ আমাদের কথা হচ্ছে যদি লাগতো তাহলে তো আমরা আপনাকে সবাই দিতে হতো, হ্যাঁ। তো দিতে আর হতো। নাফিসের আমি দেখেছি অনেক অনেক সার্জন দেখেছি, ইদানিং কিছু কিছু সার্জনকে আমি দেখেছি তারা আননেসেসারি ব্রেস্ট রিমুভ করে, এটা আমি বলবো। কারণ আমি রেডিওথেরাপি দেওয়ার জন্য 1 মাস কন্টিনিউয়াস এই হসপিটালে এসেছি, এবং তার আগে থেকেই আসি। অনেকের হয়তো দরকার নাই, কিন্তু ব্রেস্টটা রিমুভ করে, যেমন আমারই তো করে দিয়েছিল। আমাকেই তো উনি কেমো দিবেন, আগে 8টা কেমো, তারপরে ব্রেস্ট রিমুভ করবেন। কিন্তু নাফিসার আমি বেশ কয়েকটা পেশেন্ট দেখেছি রেডিওথেরাপির সময় যে ওদের ব্রেস্ট রিমুভ করা লাগে নাই। আমি নাফিসাকে নিজেও বলেছিলাম যে ব্রেস্ট রিমুভ কেন করলে না, বললো যে এটা একটা ইম্পর্টেন্ট অর্গান, যদি না করা লাগে কেন এটা রিমুভ করবো আন্টি, এটা তো রিমুভ করার দরকার নাই, আপনার তো এটা বাইরে পাওয়া যায় নাই। তা আমি কয়েকজন পেশেন্টকে দেখেছি, যদি আমাদের ব্রেস্ট রেখে ট্রিটমেন্ট চলে, ভালো হয়, তাহলে তো রিমুভ করার কোনো দরকার নাই। হ্যাঁ, যে ক্ষেত্রে রিমুভ করা লাগবেই সেক্ষেত্রে রিমুভ করতে হবে, হুম, নিজের জীবন বাঁচানোর জন্য রিমুভ করতে হবে। যেখানে কেমো লাগবে হ্যাঁ, দিতেই হবে। কিন্তু কিছু ডক্টরকে আমি দেখেছি তারা ইন্টেনশনালি বলেন আর যেভাবেই বলেন ব্রেস্টটা রিমুভ করে প্রথম, যেমন আমাকেই তো করতে চেয়েছিল, আমি তার উদাহরণ একজন। তাহলে আন্টি এখন আগের মতন আবার সুন্দর করে সাজগোজ, জামা কাপড়, শাড়ি সব নিয়ে এখন আবার আন্টি ফেরত আসছেন। হ্যাঁ, ঈদের সুন্দর সুন্দর শাড়ি পরে। নতুন শাড়ি অনেকগুলা, প্রায় 40টার মতো।
আমাদের ক্যান্সার পেশেন্ট আলহামদুলিল্লাহ আবার নর্মাল লাইফে ফেরত আসছে।